আমেরিকা আসলে কখনো প্রতারণা ছাড়া অন্য কিছু করে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। ইসরায়েল রাষ্ট্র হচ্ছে প্রকারান্তে আমেরিকার ৫১তম প্রদেশ। ইরানকে ঠান্ডা করা এই কারণে জরুরি, কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান একটা হুমকি। যেই প্রেসক্রিপশনটা অথবা যেই রেসিপিটা সাদ্দামের ক্ষেত্রে কাজে লাগলো, যেই রেসিপিটা গাদ্দাফির ক্ষেত্রে কাজে লাগলো, সেই একই রেসিপিটা এবার আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে কাজে লাগলো না বলে মনে হচ্ছে। আমেরিকার সাধ্য আছে এই যুদ্ধ মনে করেন যে ৬ মাস চালানোর এই রেটে। তাদের না করে ওরা ডাকছে, ডেকে জিজ্ঞেস করছে, বাবা তোমার তো আগের দুটো মিলছে, ওই লাস্টেরটার ব্যাপারে এখন কী হবে? তো বলে হ্যাঁ, আমেরিকা হারবে। আমেরিকা যে বলতেছে যে ও অনন্তকাল যুদ্ধ করবে এখানে, ওইটা ওর পক্ষে সম্ভব না, কারণ ওর ইকোনমি সাপোর্ট দিবে। কার রেজিম যে কে চেঞ্জ করে ফেলতেছে আল্লাহ মালুম। মানে এবার হয়তো আপনি দেখবেন যে মানে আসছিল খামেনি রেজিম চেঞ্জ করতে, নিজের রেজিম চেঞ্জ হয়ে গেছে, কারণ মিড টার্ম ইলেকশনে যেমন করে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার মুখোমুখি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ফারজানা তারিক। আর আজকে আমাদের স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন সাবেক সেনা কর্মকর্তা ও সমরবিদ মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপা আসসালামু আলাইকুম। কেমন ধন্যবাদ। আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা তো জানি যে এখন সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনা সেটি হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধাবস্থা সেটি, এবং সেটি নিয়ে পুরো বিশ্ব আসলে এটি নিয়ে ভাবছে এবং এটি নিয়ে আলোচনার শীর্ষে আমরা যদি বলি এই ঘটনাটি রয়েছে। একটু জানতে চাইবো যে আসলে আমরা জানি যে আমেরিকা ১ মাসেরও বেশি সময় ধরে ইরানে হামলা করছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে ইরান এবং আমেরিকার আলোচনা বেশ জমে উঠেছে এবং তখন ধরে নেওয়া হচ্ছিল যে এই যুদ্ধটা হয়তো বা হবে না, কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ওপরে আক্রমণ করে বসলো। তাহলে কি প্রশ্ন আসে যে আমেরিকা দ্বিতীয়বারের মতো ইরানের সাথে প্রতারণা করলো কিনা? ধন্যবাদ। আজকে আমরা যখন এই পডকাস্টটা রেকর্ড করছি, আমরা এবারের যুদ্ধের ৭ম দিনে আছি। সুতরাং ৭ম দিন অনুযায়ী যুদ্ধের যে অগ্রগতি, তার ভেতরে মেজর ইভেন্টগুলো একটু বলে নেই, তাহলে আমাদের দর্শক যারা আছে তারা রিলেট করতে পারবে যে কোন দিন কোথায় থেকে আমরা এই আলোচনাটা করেছি। কারণ আজকের অনেক প্রেডিকশন আজকের মেবি হয়তো 10 দিন পরে অন্যরকম হয়ে যেতে পারে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এসে হঠাৎ করে আমেরিকা একেবারে মানে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শো করতে শুরু করলো, এবং তাদের বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্যান্য যে নৌযানগুলো আছে সেগুলো মধ্যপ্রাচ্যের চারদিকে অবস্থান নিল, যুদ্ধের অবস্থান যেটাকে বলে। এবং অপারেশন এপিক ফিউরি নামে একটা অপারেশন তারা লঞ্চ করলো, যেখানে এটা একটা কোয়ালিশন ফোর্স ক্রিয়েট করলো, মানে যৌথ বাহিনী, যেখানে আছে ইসরায়েলের সামরিক বাহিনী এবং আমেরিকার সামরিক বাহিনী। এই দুটো বাহিনী মিলে ইরানের উপর আক্রমণ পরিচালনা করলো, এবং আক্রমণ পরিচালনা করার একেবারে প্রথম দিনের শেষে অথবা দ্বিতীয় দিনের শুরুতেই আমাদের যে ইরানের সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যা করল। এবং এই হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটা ব্যাপক সংঘাত শুরু হয়ে গেল। অনেক দিন ধরে একটা বারুদের মানে বস্তা যেটা ওখানে ছিল, এটা সলতেতে হঠাৎ করে আগুন লাগলো। তো আপনি যে প্রশ্নটা করছেন যে আমেরিকা কি প্রতারণা করলো কিনা, এই প্রশ্নের জবাবটাতে আসার আগে জাস্ট আমাদের দর্শকদের জন্য আমি এই ইরান যে তেহরান টিভির যে মুজাহিদ ভাই আছে তার মাধ্যমে আমি লেটেস্ট একটা কারেকশন পেয়েছি, যেটা আমি আগে জানতাম না। সেটা হচ্ছে যে খোমেনি আর খামেনি। তা আমার ধারণা ছিল যে এটা হয়তো ইংলিশরা একটু খামেনি করে বলে আর আমরা একটু বাংলায় খোমেনি করে বলি। বাট ব্যাপারটা আসলে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আচ্ছা, যিনি এর আগের সুপ্রিম লিডার ছিলেন। আর এখনকার যিনি মারা গেলেন ইনি হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবং আয়াতুল্লাহ এটা একটা ব্র্যান্ডিং, মানে এটা একটা ক্লাস, লিডারশিপের ক্লাস। এবং আমি যদি এখন চাই তাহলে আমি আয়াতুল্লাহ হতে পারবো না। দেয়ার আর সাম মানে
ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স এবং কোয়ালিফিকেশনস আছে মানে যেগুলো এটা হলে কোনো পরে পারিবারিক উপাধি নয়। না, এটা পারিবারিক আচ্ছা। না, কারণ ওই আয়াতুল্লাহ খোমেনি এবং আয়াতুল্লাহ খামেনি এরা কেউ কারোর ব্লাড রিলেটেড না, না। যেহেতু নামে একেবারেই মিল, হ্যাঁ, খোমেনি, খামেনি, হায়াতুল্লাহ আয়াতুল্লাহ, এই অনেক যে কিছু ভাবতে পারে। ধরেন জি, আমরা যেরকম বলি না মুফতি, জি। তার মানে সার্টেইন একটা কোয়ালিফিকেশন হলে পরে মুফতি হয় সে। কিন্তু খামেনি আর খোমেনি, খোমেনির শিষ্য ছিলেন খামেনি এই আয়াতুল্লাহ লাইনে। আচ্ছা। ঠিক আছে, সেটা হচ্ছে ইয়ে। তো এই যে মজার মজার কিছু ট্রিভিয়া আছে, এটা আমি ওনার কাছ থেকে জানলাম এবং আমি দেখলাম যে ট্রু। ঠিক এই জায়গাটাতে এসে ওই আমেরিকা এবার ধরা হয়ে গেছে। এই যে আয়াতুল্লাহর চক্কর এই জায়গায় এসে ধরা গেছে। কীভাবে ধরা গেল? আমেরিকার একটা মানে টেকনিক হচ্ছে রেজিম চেঞ্জ করার টেকনিক। ওরা করে কি, মনে করেন যে কোনো একটা সাপোজ মনে করেন যে বাংলাদেশে 15-17 বছর হয়ে গেছে শেখ হাসিনা আছে, ঠিক আছে? এখন শেখ হাসিনা হঠাৎ করে বলতেছে যে আমেরিকা আমার সেন্ট মার্টিন নিয়ে যাবে, আমার দরকার নেই আমেরিকা যাওয়ার। তারপরে মনে করেন যে সে বললো যে এই কি আসামের এদিকে আমেরিকা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, এই জন্য সে ইয়ে করতেছে না। তা আমেরিকা দেখলো যে কী ব্যাপার, এর আগে তো সে আমার পক্ষে কথাবার্তা বলতো এবং তাকে খুশি করার জন্য জয়ের অ্যাকাউন্টে আমরা টাকা পয়সা দিলেই সে খুশি হয়ে যেত। এখন হঠাৎ করে পাগলামি কেন করতেছে? তার সাথে আমেরিকা কথা বলার চেষ্টা করলো। কথা বলার পরে দেখা গেল যে না, এবার তার যে ডিমান্ড আছে এই ডিমান্ড আমেরিকার পক্ষেও মানে ক্লিয়ার করা সম্ভব না, কারণ মানে তার লোভ এত বেশি। তো তখন সে হয়তো চিন্তা করলো যে ঠিক আছে, তাইলে এবার আর দরকার নেই, ও চেঞ্জ করো। তারপরে একটা দেখবেন যে রেজিম চেঞ্জের ঘটনা ঘটবে। ঘটার পরে কিছুদিনের জন্য আমেরিকায় পড়াশোনা করা, আমেরিকায় বসবাস করা, আমেরিকায় বিয়ে করা ইউনূস সাহেব আসবে, এসে সব কিছু ট্রু। মনে করেন যে বাংলাদেশ রাষ্ট্রটা আইসিইউতে ঢুকলো, আইসিইউর প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার এটাকে লাইফ সেভিং দিয়ে বাঁচায় রাখবে এবং এই ফাঁকে আমেরিকা বললো যে ওকে অমুককে দাও এবার ক্ষমতা, আমেরিকার প্রেসক্রিপশনে। আমেরিকার প্রেসক্রিপশনে। এবার মনে করেন যে এই আইসিইউ থেকে বাংলাদেশকে বের করে ওয়ার্ডে পাঠানো হলো ওই অমুকের কাছে। তো এই গল্পটা এই আমেরিকা করে। মানে আমি বিভিন্ন রাষ্ট্রের সাথে হ্যাঁ, বিভিন্ন আমি এটা সময়। বললাম, আপনার কাছে মনে হচ্ছে যে আমি খুব মজা করে বলতেছি। এবার আমি আপনাকে হিস্ট্রি থেকে বলি। বাংলাদেশের কেসটা যেটা বললাম এটা কিন্তু ওরকম না, এটা আমি মজা করে বলছি। আর হিস্ট্রি থেকে বলি, সেটা হচ্ছে সাদ্দাম হোসেন নামে ইরাকের একজন প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে? আর লিবিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি। এরা দুইজন মিলে হঠাৎ করে পাগলামি শুরু করলো। কি পাগলামি? যে আমরা ডলারে তেল বেচবো না, আচ্ছা। ঠিক আছে? তো আমেরিকানরা একটা কাজ করছিল, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে তেল উৎপন্ন হয় এই তেলের জন্য তারা একটা বিশ্বব্যাপী শর্ত চাপায় দিল, সেটা হচ্ছে তেল শুধুমাত্র ডলারে বিক্রি করা যাবে, অন্য কোনো কারেন্সিতে না। অন্য কোনো কারেন্সিতে না। এটাকে ওরা আবার সুন্দর একটা নাম দিল, নাম হচ্ছে পেট্রো ডলার ডিপ্লোম্যাসি। এর ফলে কি হইলো, হঠাৎ এটা করে আমেরিকার একার সিদ্ধান্ত ছিল। জি, এটা আমেরিকার একা সিদ্ধান্ত এবং এটা এই সিদ্ধান্ত না মানলে পরে তারা মেরে ফেলবে ওয়ান বাই ওয়ান। এই সিদ্ধান্তটা যখন আসলো, আসার পরে সৌদি আরব সহ অন্যান্য যারা তেল উৎপাদনকারী কান্ট্রি যারা ছিল তারা সবাই এটা মেনে নিতে বাধ্য হলো। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো। হ্যাঁ, আমেরিকা বললে পরে আবার না মানলে তো সমস্যা, বুঝেন না? মানে জানের ভয় কান্না আছে। তো এর ভিতরে বাদশাহ ফয়সাল মাঝখানে একটু ঘাটতারামি করার চেষ্টা করছিল। সে বলছিল সৌদি যে আরবের। দরকার হলে আমরা আবার মরুভূমিতে উট চড়াইতে চলে যাব, ঠিক আছে? কিন্তু উট চড়ানোর আগেই ওনাকে আতাতুইয়ের মাধ্যমে মেরে ফেলা হয়েছিল। তো এরপরে ধরেন সবাই বুঝছে, এমবিএস যারা আছে তারা সবাই বুঝছে একটা জিনিস, যে আমেরিকা সিদ্ধান্তের বাইরে সাথে যাওয়া যাবে না। তো এর ফলে কি হলো, পেট্রো ডলার অর্থনীতি তৈরি হলো। পেট্রো ডলার অর্থনীতি তৈরি হওয়ার ফলে, আমি একটু সময় নিচ্ছি তাহলে পরে আলোচনায় আপনার বুঝতে সুবিধা হবে, কারণ কিছু মজার কোশ্চেন আছে। আপনি এখন হঠাৎ করে জিজ্ঞেস করবেন যে ইরান তো একটা মুসলিম রাষ্ট্র, তাহলে আর কোনো মুসলিম ভাইরা তাকে কেন হেল্প করে না? এটা বোঝার জন্য এটা বোঝা জরুরি। তো পেট্রো ডলারের যখন সিস্টেমটা দাঁড়ানোর পরে হলো কি, আমাদের রাষ্ট্রের ফরেন রিজার্ভ থাকে। তো ফরেন রিজার্ভ কেন থাকে? কারণ আপনি যখন বাইরে থেকে কিছু কিনতে যাবেন তখন ডলারে কিনতে হয়, এইটা একটা ডলার রিজার্ভ থাকতে হয়। এই রিজার্ভটা কোথায় থাকে? এই রিজার্ভটা থাকে হচ্ছে আমেরিকার একটা ব্যাংকে, সব দেশেরই থাকে, ঠিক আছে? তো এখন যখন এই পেট্রো ডলারের ডিপ্লোমেসিটা শুরু হইলো এবং তেলের টাকা মনে করেন কারিগরি ডলার আসতেছে, তখন আস্তে আস্তে পৃথিবীতে আগে রিজার্ভ ছিল হচ্ছে স্বর্ণ। এরপরে একটা সময় আসলো যে স্বর্ণ বাতিল করে দিয়ে আমেরিকাই ঘোষণা করলো যে এখন থেকে পৃথিবীর রিজার্ভ মুদ্রা হচ্ছে ডলার। এবং এটার একটা বড় সুবিধা কি,
সেটা হচ্ছে যে আপনার এখন ইচ্ছা হইলে আপনি টাকা ছাপায়া মানে সমস্যার সমাধান করতে চাইতে পারেন। সেক্ষেত্রে আগে $1 সমান 100 টাকা হলে এখন আপনি বেশি টাকা ছাপাইছেন, $1 সমান 200 টাকা হয়ে যাবে। কিন্তু আমেরিকা হচ্ছে একমাত্র কান্ট্রি যারা ইচ্ছা মতো ডলার ছাপাইতে পারে এবং তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক আছে? তো এই যে রিজার্ভ ওদের কাছে থাকে, এখন ধরেন আমাদের রিজার্ভ ওদের কাছে আছে, সৌদি আরবের রিজার্ভ ওদের কাছে আছে, জর্ডানের রিজার্ভ ওদের কাছে আছে, কুয়েতের রিজার্ভ ওদের সবাই কাছে আছে, তাদের কাছে ধরা। কাতারের রিজার্ভ ওদের কাছে আছে, রাইট? তো এখন এবং এই রিজার্ভের ক্ষেত্রে আবার একটা সুন্দর একটা আইন আছে, সেটা হচ্ছে যদি আপনাকে আমেরিকার পছন্দ না হয় তাহলে আপনার রিজার্ভ আবার সে খেয়ে ফেলতে পারবে আচ্ছা। এবং এটা অনির্দিষ্টকালের জন্য আপনার রিজার্ভ সে জব্দ করে ফেলতে পারবে। এবং এরকম জব্দ আছে 3টা দেশের এই মুহূর্তে, মানে বড় অঙ্কের। একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে ইরান, আর একটা হচ্ছে রাশিয়া। এই 3টা দেশের বড় বড় $বিলিয়ন রিজার্ভ আমেরিকা আটকে রাখছে। তো ইরানের তো দুঃখ এক জায়গায় না, অনেক জায়গায়। তো এই জন্য আমি বললাম এটা হচ্ছে একটা দুঃখ যে সে ডলারে কিছু কেনাবেচা করতে পারে না এবং তার যে বিপুল পরিমাণ তেল সম্পদ আছে এই তেল সম্পদ সে বাধ্য হয়ে চোরাই পথে বিক্রি করে। এবং ইরানের তেল সবচেয়ে বেশি কেনে হচ্ছে চীন আর তারপর রাশিয়া। ঠিক আছে? তো চীন আর রাশিয়া মিলে কিভাবে ইরানকে আবার দুধেল গায়ে হিসেবে মানে কন্টিনিউয়াস তাকে ব্যবহার করছে সেটাও বলবো। তার আগে এবার ওই জায়গাটায় আসি, ওই যে গাদ্দাফি আর সাদ্দামকে বসায় রাখছি কিন্তু। তো গাদ্দাফি আর সাদ্দাম এই দুজন এক সময় মিলে না, আলাদা আলাদাভাবে এক সময় সাদ্দাম হোসেন বলল আমার ইরাকের যে তেল আছে, ইরাকের তেল পৃথিবীতে সবচেয়ে বেশি তেল মানে রিজার্ভ আছে ধরেন ইউএসের। তারপরে মানে রিজার্ভ বলতে বুঝছি তেল নিয়ে নাড়াচাড়া করতেছে ইউএসএ সবচেয়ে বেশি বেচা কেনা। তো এরকম ধরেন টপ 5-এর ভিতরে ইরাক আছে। তো সাদ্দাম হোসেন বললো যে তাহলে আমি এই তেল ডলারে বিক্রি করব না, আমি আমার দেশের মুদ্রা বাথে বিক্রি করবো এটা। আর ওদিকে কর্নেল মোহাম্মদ গাদ্দাফি যে ছিল লিবিয়ার প্রেসিডেন্ট, সেও খুব সফল ছিল। এখন যে কোনো মুসলমান শক্তিশালী সফল নায়ক মানেই হচ্ছে ইউরোপ এবং আমেরিকার চোখে দে আর ক্লাউন্স, তাদেরকে ওভাবে উপস্থাপন করা হয়। আচ্ছা আপনি বলেন তো যে বাংলাদেশে যদি এরকম একটা সিনারিও হয় যে আপনার বাচ্চার পিএইচডি পর্যন্ত পড়াশোনা ফ্রি, ঠিক আছে, আপনার পরিবারের সকল সদস্য ইনক্লুডিং গৃহের ভৃত্য যারা আছে, গৃহ পরিচারিকা যারা আছে, তাদের যে কোনো রোগের চিকিৎসা ফ্রি, ঠিক আছে, এবং আপনার পরিবারের বাচ্চাটার যেদিন বিয়ে দিবেন আপনি সেদিন মনে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা ফ্ল্যাট উপহার দেওয়া হবে থাকার জন্য, যাতে বাসস্থানের কোনো সমস্যা না হয়। ওই দেশটা কেমন? স্বপ্নের দেশ। এই দেশ ছিল হচ্ছে লিবিয়া, এবং বাংলাদেশের অনেক ডাক্তার নার্স ওখানে চাকরি করতে যেত আগে। তো ওরা এতটা ভালো ছিল। তো সেই লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি বলল যে লিবিয়া তো আফ্রিকার দেশ, বললো যে আফ্রিকার যে সম্পদ আছে এই সম্পদ যদি আমরা নিজেরা নিজেদের জন্য ইউজ করতে পারি তাহলে তো বাইরের কারো আমার দরকার নেই। তো সে তখন বললো সিএফএ নামে একটা সেন্ট্রাল মুদ্রা প্রবর্তন করতে বললো, যে পুরো আফ্রিকার জন্য একটা কারেন্সি হবে, যেমন ইউরোপের ইউরো, ওরকম একটা কারেন্সির প্রস্তাব সে করলো। এবং সে বললো এখন থেকে এই মুদ্রা দিয়ে তেল বিক্রি হবে, আমরা ডলারের তেল বিক্রি করবো না। তো ফলাফল তো আমরা জানি। আজকে তো আমরা ইরান নিয়ে আলোচনা করতে আসছি, এই জন্য ইরাক আর লিবিয়ার গল্প আর বলবো না, কিন্তু পরিণতিটা বলি। পরিণতিটা কি? সাদ্দাম হোসেনকে প্রথমে আক্রমণ করে হারাইলো আমেরিকা। কীভাবে হারাইলো? আমেরিকা তার যে সৈন্যবাহিনী আছে সেটাকে সৌদি আরবে বসাইলো, সে সৌদি আরবে বসে সে ইরাককে হারাইলো। হারানোর পরে ইরাকের আদালতে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল, ইরাক শেষ। এবার আসি লিবিয়ার ব্যাপারে। লিবিয়াতে আমেরিকা আক্রমণ করলো, খুঁজে খুঁজে একটা গর্তের ভেতর থেকে গাদ্দাফিকে বের করলো, তারপর মেরে ফেললো। আজকে লিবিয়া শেষ। ওই স্বপ্নের যে দেশের কথা বলছেন সেই দেশটা শেষ। এই হচ্ছে আমেরিকার রেজিম চেঞ্জ। আরও আছে, আপনি ধরেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল কিছুদিন আগে। এক্স্যাক্টলি। নেপালে হলো, আগে হয়তো মেরে ফেলতো, ঠিক আছে। তো এই যে কতগুলো মারছে। আর এই জাস্ট জানুয়ারি মাসে, এই বছরের জানুয়ারি মাসে ধরেন ওই যে রাবণের সীতাহরণের মতো গল্প যেরকম, ওরকমভাবে এবার শুধু সীতা না, রাম সীতা দুজনে নিয়ে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ দুজনকেই কিডন্যাপ করে আমেরিকায় নিয়ে গেছে এবং এখনও আছে আমেরিকায়।
মানে কোন পৃথিবীতে আমরা এসে পৌঁছাইছি চিন্তা করেন। মানে আমেরিকা চাইলে যে কোনো কিছু সম্ভব। সম্ভব। এখন সে আমেরিকা আসলে প্রতারণা করলো কিনা এই প্রশ্নের জবাব এখন গিয়ে দিলে পরে আপনি বুঝবেন যে আসলে প্রতারণা করছে কিনা। আমেরিকা আসলে কখনো প্রতারণা ছাড়া অন্য কিছু করে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। সে এই বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং এই বছরই এসে ফেব্রুয়ারি মাসে সে ইসরায়েলের সাথে মিলে ইরানে আক্রমণ করছে, যেই ইরানে ঠিক গতবার একবার কিন্তু আক্রমণ করেছে এবং 12 দিন সে আক্রমণ করেছে। গতবার 12 দিন কেন আক্রমণ করলো? বলতেছিল যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। ঠিক আছে, তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে পারমাণবিক বোমা তো আরও 8-9টা দেশের আছে, ওদেরকে তো অ্যাটাক করতেছে না, তাই না? আবার ধরেন মজার ব্যাপার হচ্ছে যে এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার আছে, ইসরায়েলেরও নিউক্লিয়ার পাওয়ার আছে, কিন্তু ইরানের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার নাই। তো শুরুতেই কিন্তু যুদ্ধে আপনি ধরতে পারতেছেন যে ইরান ব্যাকফুটে আছে, কারণ আপনি দুইটা মানে একটার সাথেই পারা যায় না। আর দুইটা নিউক্লিয়ার পাওয়ার যদি একসাথে হয় তাহলে ধরেন আপনি কোন পদ্ধতিতে আর যুদ্ধ করবেন? আপনার তো যুদ্ধ করার কোনো সুযোগ নেই। এটা গেল একটা। নেক্সট যেটা হচ্ছে যে ওই এক ছাগল পানি খেতে গেছে, তো দেখা যায় বাঘ বসে আছে, তো বাঘ ওরে ধরছে, আমি তোকে খাবো। ছাগল বলতেছে আমি তো তোমার কিছু করি নাই। তো বলছে না তুই পানিগুলা করছিস। বলে আমি তো পানি পর্যন্ত যাই নেই এখনো। কোনো না তোর বাপ দাদা কেউ একজন করছে। তার মানে আপনি খাবেন, এটা হচ্ছে টার্গেট, খাইতেই হবে। এবং এই জায়গায় আরেকটা মজার ব্যাপার আছে। আপনি মনে করেন যে কিছু আছে না ভেজ নন ভেজ, মনে করেন আপনি ভেজ, আপনি কখনো মানে মাংস খানি না, বাঘ ধরলে পরে কিন্তু আপনার জিজ্ঞেস করবেন আপনি ভেজ ছিলেন না নন ভেজ ছিলেন, বাঘ কিন্তু খাই ফেলবে। তো এখানে বাস্তবতা হচ্ছে ওইটাই যে ইরানকে আক্রমণ আমেরিকা করবে, করতে হবে। এখন ইনেয়া বিনেয়া ছলে বলে কৌশলে সেটা করতে হবে। এর আগের বার যে 12 দিনের যুদ্ধ হলো গত বছর, তখন একই ঘটনা ঘটছে। এই ট্রাম্প বলতেছে যে আমি আলোচনা করতেছি, আলোচনার জায়গা মতো যাচ্ছে, এর ভিতরে আক্রমণ শুরু হয়ে গেছে। এবারও ঘটনা একই রকম। ট্রাম্প বলতেছে যে আলোচনা চলতেছে, নিউক্লিয়ার ডিল কাছাকাছি চলে গেছে। ওমান বলতেছে না আমরা মনে হয় মোটামুটি সেটেল করে ফেলছি। মার্কো রুবিও বলল যে আমি আসতেছি, আগামী 2 দিনের ভিতরে মধ্যপ্রাচ্য ভিজিটে যাব, এর ভিতরে শুরু হয়ে গেল আক্রমণ। তো তার মানে হচ্ছে যে আমেরিকা যে শুধুমাত্র প্রতারক কান্ট্রি তা না, এরা ছল শট অসৎ একটা সভ্যতা। ঠিক আছে, কারণ এদের তো কোনো, এরা মাইগ্রেটেড হয়ে সবাই এসে ইয়ে করছে, তো এখন সব ধরনের দাগি আসামি মাইগ্রেটেড হতে হতে ওখানে গেছে। কিন্তু ট্রাম্পের সময় যেটা বেশি হচ্ছে, ট্রাম্পের সময় এটা মানে চরমে পৌঁছে গেছে। বাট ডোন্ট বিলিভ যে অনলি ট্রাম্প ইজ ডুইং দিস। এর আগে ইরাকে যে আক্রমণ করছে বুশ, সে তো বলছিল যে ইরাকের কি কেমিক্যাল ওয়েপেন আছে, তারপর দেখা গেল তো কিছুই নাই। সত্যিকার ঘটনা হচ্ছে ইরাকের তেলটা নেওয়া দরকার ছিল আর সাদ্দামকে মারা দরকার ছিল। তো এখন এই জায়গাটাতে এবার ইরানের যে ওভারঅল ক্রাইসিসটা এই জায়গায়, এই ক্রাইসিসটাতে আপনি মানে প্রথম প্রশ্ন যেটা করতে পারেন, অনেকেই যেটা জিজ্ঞেস করে যে হোয়াট উইমেন ওয়ান্টের মতো হোয়াট ট্রাম্প ওয়ান্টস, মানে ট্রাম্প আসলে কি চায় এখানে, মানে আটলান্টিকের ওই পাশে ওরে কি কামড়াইছে ইরান? তো মানে হোয়াইট হাউসের রিপোর্ট বলতেছে যে ইরানের চারপাশে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আছে, ইরান এবং ইসরায়েলের চারপাশে, যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, সিরিয়া, লেবানন, জর্ডান, তারপরে হচ্ছে ধরেন এই পাশে কাতার, কুয়েত, জর্ডান, লিবিয়া, সিরিয়া, তো এরকম 8-9টা কান্ট্রি আছে। এই প্রত্যেকটা কান্ট্রিতে আমেরিকার ক্যান্টনমেন্ট আছে। ঠিক আছে, এই এখন ইরান যে ক্যান্টনমেন্টগুলোতে আক্রমণ চালাচ্ছে, এবং এই ক্যান্টনমেন্টগুলো ওখানে আছে সেই ধরেন মোটামুটি গালফ ওয়ারের পর থেকে শক্তিশালীভাবে ওখানে আছে। তো এই ক্যান্টনমেন্টগুলোর কারণ বোঝার জন্য গালফ ওয়ার একটু বুঝতে হবে। গালফ ওয়ার কার সাথে হলো? ইরাকের এগেনস্টে হলো। ইরাকের সাথে কীভাবে হলো? প্রথমে আমেরিকা সৌদি আরবের অনুমতি নিল যে ইরাক যেহেতু কুয়েত দখল করে ফেলছে, তো কুয়েত পুনরুদ্ধারের জন্য কুয়েতের সাথে তোমার যে সীমান্ত আছে সৌদি আরবের,
ওইখানে আমরা কিছু বহুজাতিক বাহিনী বসাবো, এবং বাংলাদেশেরও কিছু লোক মানে সৈন্য ওই বহুজাতিক বাহিনীতে গিয়েছিল, মানে হালাল করায় নিছে আর কি সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে। তো বাংলাদেশের অথবা অন্যান্য মুসলিম দেশের যারা গেছে এরা হচ্ছে ওই যে আমরা খেলার সময় ছোট বাচ্চা হিসেবে আমিও খেলবো আমিও খেলবো, দুধ ভাত। তখন আমরা বলি না যে তুমি দুধ ভাত, তো দুধ ভাত মানে কি, বলি না তুমিও রান করছো, এই যে ও দূরে রান নিচ্ছে না এটা তোমার রান। তো ওরকম বুঝাইছে আর কি, অন্য ছোট ছোট কান্ট্রি নিয়ে নামে থাকবে। একটা বহুজাতিক বানাইছে কোয়ালিশন ফোর্স। কোয়ালিশন ফোর্স বানানোর পরে ওরা করলো কি, এই যে কোয়ালিশন ফোর্স বানাইলো এটার নাম হচ্ছে অপারেশন ডেজার্ট শিল্ড। তো অপারেশন ডেজার্ট শিল্ড এটা কত সালে ছিল? এটা ওই যে 90-এর দশকের যে গালফ ওয়ারের কথা বলতেছি। জি জি। তো যখন যে ইরাককে আক্রমণ করলো, ইরাক যখন কুয়েত দখল করে ফেললো তখন, তো এরপরে যেটা হলো যে প্রথমে অপারেশন ডেজার্ট শিল্ড হচ্ছে বিল্ড আপ অপারেশন ছিল, মানে বহুজাতিক বাহিনী এনে ওখানে ট্যাঙ্ক দিয়ে সেট করা। এরপরে তারা যেটা করলো অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালনা করলো। ডেজার্ট স্টর্ম মানে হচ্ছে বিমান দিয়ে, এখন যেটা ইরানের উপর করতেছে এটা। এখন যুদ্ধের বাস্তবতা হচ্ছে শুধু বিমান দিয়ে যুদ্ধ জেতা যায় না, বিমান দিয়ে আপনি বোম ফেলতে পারবেন, কিন্তু যুদ্ধে জিততে হইলে অথবা তথাকথিত রেজিম চেঞ্জ করতে হইলে আপনাকে ওখানে পায়ে হেঁটে সৈন্য যেতে হবে। তো এই পায়ে হাঁটা সৈন্য ছিল হচ্ছে সৌদি আরবে, আর এখানে ওরা ডেজার্ট স্টর্ম পরিচালনা করলো। এটা সম্মুখ যুদ্ধ। সম্মুখ যুদ্ধটা পরে আসছে, আগে হচ্ছে ডেজার্ট স্টর্ম হচ্ছে আকাশ যুদ্ধ। আচ্ছা। আকাশ যুদ্ধের মাধ্যমে আগে আপনার এয়ার ডিফেন্স ধ্বংস করে দিচ্ছে ইরাকের। তারপরে এটা করতে গিয়ে একটা বোমা বেকায়দায় পড়ছে একটা স্কুলে, পরে 200 জন বাচ্চা মারা গেছিল। মারা যাওয়ার পরে বিশ্ব জনমত মানে বেশ তখন তাতায় উঠছে। তো প্রেসিডেন্ট বুশ অ্যাটলিস্ট ট্রাম্পের চেয়ে কম খারাপ ছিল, সে তখন বলছে আচ্ছা ঠিক আছে বাদ দাও, এই স্টর্ম বাদ দাও, রেদার এখন যেটা করো ওই সাদ্দামের স্কার্ট ক্ষেপণাস্ত্র যেগুলো ছিল এগুলো হান্ট করা শুরু করো। এই অপারেশন ওদিকে গেল। আর থার্ড ফেজে এসে যেটা হলো অপারেশন ডেজার্ট স্যাবের, মানে হচ্ছে কুয়েতটা যেখানে ছিল, কুয়েতে ইরাকি রিপাবলিকান গার্ডরা ছিল, তাদেরকে বোঝানো হইলো যে সমুদ্রের দিক থেকে অ্যাটাক আসবে, এরকম একটা আভাস দেওয়া হলো, কিন্তু সত্যিকার অর্থে অ্যাটাক ঢুকলো এদিক দিয়ে। ঠিক আছে, যেটা ফার্স্টে সৌদি আরব থেকে ইরাকের ভিতরে ঢুকলো, ঢুকে ডান দিকে টার্ন করে কুয়েত দখল করলো, মানে স্থল অভিযান, যেটার কমান্ডার ছিল জেনারেল শোয়ার্টসকফ জুনিয়র। এটাকে বলে শোয়ার্টসকফের লেফট হুক, বাম হাতে হুক দেওয়া যেটা বলে। এটা কেন বুঝতে বললাম, এবারের যুদ্ধে আপনি দেখবেন যে এর আগের বছরের যুদ্ধ এবং এবারের যুদ্ধ যেটা হচ্ছে, এখন পর্যন্ত আমেরিকার কিন্তু ওই পদাতিক সৈন্য ওখানে নাই, তাই না? কিন্তু ওই উপসাগরীয় যুদ্ধ থেকে এখনকার সিনারিও ডিফারেন্স কি জানেন, ওই যে 8-10টা দেশে এখন ছোটো ছোটো ক্যান্টনমেন্টে কিন্তু সৈন্য বসায় রাখছে। তার মানে আপনি চিন্তা করেন ইরানে অ্যাটাক করবে এটা কতদিন আগে থেকে প্ল্যান করছে। তো ওদের আমেরিকার যে প্ল্যান আছে এই প্ল্যান সেই তখন থেকেই। এখন আপনি জিজ্ঞেস করবেন যে ও আচ্ছা তখন থেকে প্ল্যান, তাহলে তখন থেকে এই প্ল্যান কেন? তাই তখন থেকে এই প্ল্যান এই কারণে, কারণ যেই প্ল্যানটাকে সাপোর্ট দেওয়ার জন্য তখন থেকে প্ল্যান, সেই প্ল্যানটা আবার তারও আগের প্ল্যান। তো ওইটা বোঝার জন্য আপনি আবার প্রথম বিশ্বযুদ্ধে যেতে হবে। কিন্তু আজকে এই পরিস্থিতি হবে সেটা আমেরিকা তখন কিভাবে বুঝবে, কিভাবে বুঝলো? আচ্ছা, এটা বোঝার জন্য তাহলে এই অংশটুকু আপনার বুঝতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে সারা বিশ্বে যে ইহুদিরা ছিল, ইহুদিরা কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন দেশে নিগৃহীত ছিল। স্পেশালি ইউরোপে ছোট ছোট বস্তি বানায়া ওদেরকে রাখা হইতো। এবং শেক্সপিয়ারের একটা গল্প আছে, ইহুদি ব্যবসায়ী বনাম ইয়ার একটা গল্প, হ্যামলেট, ওই জায়গায়। তো ইহুদিরা ইউরোপে থাকতো এবং তাদেরকে সবাই খুব ঘৃণা করতো, এবং তাদেরকে ওরকম ইহুদিদের যে বস্তি আছে এটাকে বলতো ঘেটো, ওই গেটোতে থাকতো তারা, আর ওখানে বেঁচে থাকতো। তখন ইউরোপ একসময় চিন্তা করলো যে এই ইহুদিদেরকে কোথায় পাঠানো যায়, মানে কোন চিড়িয়াখানায় তাদেরকে রাখা যায়। ঠিক আছে, তার প্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলফোর্ড ডিক্লারেশন নামে একটা ডিক্লারেশন হইলো, যে ডিক্লারেশনে প্রমিস করা হইলো যে বর্তমান প্যালেস্টাইনের একটা জায়গায় ছোট্ট একটা অংশ তাদেরকে দেয়া হবে। ঠিক আছে, এখন এবং বাংলাদেশে যেরকম রোহিঙ্গারা থাকছে, রোহিঙ্গারা যেরকম থাকতেছে, বাট তখনকার বাস্তবতা যেটা হচ্ছে যে শুধুমাত্র ওইটা না, আরও কয়েকটা অপশন ছিল। যেমন আরেকটা প্রস্তাব ছিল আর্জেন্টিনায় দেওয়ার, আচ্ছা, আরেকটা প্রস্তাব ছিল জিম্বাবুয়ে দেওয়ার। এরপরে এই ব্রিটিশরা মিলে চিন্তা করে দেখলো যে মধ্যপ্রাচ্যেই দিতে হবে। কেন দিতে হবে? বিকজ প্রথম বিশ্বযুদ্ধের এই যে মানে ইসরায়েল রাষ্ট্রটা যে এখানে হবে, এটা সিদ্ধান্ত নেয়ার মানে যখন ফাইনাল করবে, এই ফাইনাল স্টেজে হঠাৎ করে তেলের ব্যাপারটা আবিষ্কার হয়েছে, এবং তারা দেখলো যে খাইছে মধ্যপ্রাচ্য তো তেলের রিজার্ভ, মানে এই মধ্যপ্রাচ্য তো ভাসতেছে তেলের ওপরে, সমৃদ্ধ দেশ। হ্যাঁ। তখন তারা চিন্তা করলো এই তেল যদি কবজা করতে হয়
তাইলে আমার এইখানেই ইসরায়েল হোল্ড বসাইতে একটা তৈরি হবে। করতে হবে। কারণ বাকি সবাই মুসলিম, এরা আজকে আর কালকে হয়তো একসাথে হয়ে যাবে, কিন্তু আমি যদি এখানে ইহুদিদেরকে নিয়ে বসাই, তাইলে ইহুদিদের মাধ্যমে আমি মধ্যপ্রাচ্যে সবসময় আগ্রাসনটা বজায় রাখতে পারবো। ঠিক আছে? তো এখন এই যে মানে ইসরায়েল রাষ্ট্রটা এখানে গড়ে উঠল, ইসরায়েল রাষ্ট্র হচ্ছে প্রকারান্তে আমেরিকার 51তম প্রদেশ, আপনি ধরে নিতে পারেন। এবং ইসরায়েলকে মনে করেন যে ইউরোপ ভালোবাসে, ইসরায়েলকে পশ্চিমা মানে কানাডা আমেরিকা ভালোবাসে, অস্ট্রেলিয়াও ভালোবাসে। গতকালকে দেখবেন ইসরায়েল অস্ট্রেলিয়াকে বলছে যে যদি ধর্ম বাঁচায় রাখতে চাও তাইলে যুদ্ধে যোগদান করো। ঠিক আছে? মানে ওরা এটাকে একটা ক্রুসেডের একটা ভাবে নিয়ে যেতেছে। ক্রুসেডের দিয়ে এখন যাবো না, গল্প লম্বা হয়ে যাবে, আমরা এইখানে আসি। এখন কি হলো, এই ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য, ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা বাধ্য হয়েছে ইরানকে অ্যাটাক করার প্ল্যান করতে। এখন প্রশ্ন হচ্ছে আবারও যে তাহলে ইরান কেন? আচ্ছা, এটা বুঝতে হলে আবার বুঝতে হবে যে ইসরায়েলকে প্রথমে যখন ইসরায়েল বেয়াদবি শুরু করলো 48 সালের পর থেকে, ওরা এক্সপান্ড করা শুরু করলো, গাজা থেকে লোকজন, তারপরে ওয়েস্ট ব্যাংক থেকে লোকজন বের করা শুরু করলো, তখন মিশর প্রথমে রিয়্যাক্ট করলো। মিশর বললো যে না, এটা তুমি করতে পারো না। ঠিক আছে? কারণ এখান থেকে যাদেরকে ভাগায় এরা মিশরে গিয়ে পালায়। আচ্ছা, আলটিমেটলি তখন সে মানে ওই মুসলিম ভ্রাতৃত্ববোধের জন্য না, শরণার্থী কম নিজের যাতে আসে। চাপ কমানোর জন্য। হ্যাঁ, কারণ রোহিঙ্গাও তো মুসলমান, আমরা তো তাদেরকে বলতেছি না আসতে। তো একই রকম ঘটনা ঘটছে ওই জায়গায়, সিনাই নামের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে পুশ করতেছিল। তো তখন ইজিপ্ট করলো কি, ওই কিছু আরব রাষ্ট্রদেরকে সাথে নিয়ে ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, 3বার যুদ্ধ করে টায়ার্ড। কারণ প্রতিবারই যুদ্ধ জিততে নেয়, শেষ মুহূর্তে আমেরিকা এসে ইসরায়েলকে জিতায় দেয়। তো 3বার যখন মানে মায়ের খাওয়ার পরে কোমর মোটামুটি ভেঙে গেছে ওদের। লেটেস্ট ঘটনা যেটা, অ্যাব্রাহাম অ্যাকর্ড নামে একটা চুক্তিতে আমেরিকা তাদেরকে গলায় বেঁধে দিল। বেঁধে দিয়ে সেটা কি? বললো সেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে তোমাদের রিলেশন ভালো রাখতে হবে, আচ্ছা, কারণ আবারও তোমরা যদি ইসরায়েলের সাথে যুদ্ধে যাও, আবারও আমরা ইসরায়েলকে হেল্প করবো এবং তোমাদের ক্ষতি হবে। শেষ। তার মানে সুন্নি রাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার আর কোনো স্বপ্ন অবশিষ্ট রইল না। আচ্ছা, ইরান এটা মেনে নেয় নাই। ইরান আবার করলো কি, ইসরায়েলের সাথে তো ইরানের কোনো বর্ডার নাই, একটু গ্যাপ আছে। বাট ইরান করলো কি, ইসরায়েলের এগেনস্টে লেবাননের হেজবুল্লাহ, তারপরে ইয়েমেনের হুতিস, প্যালেস্টাইনের হামাস, ইরাকের কিছু মিলিশিয়া গ্রুপ আছে, আর সিরিয়ার কিছু মিলিশিয়া গ্রুপ আছে, এদেরকে সে ফান্ডিং দিল, ট্রেনিং দিল, দিয়ে একটা প্রক্সি বাহিনী গড়ে তুললো, যারা সরাসরি ট্যাঙ্ক নিয়ে বিমান নিয়ে যুদ্ধ করে না, কিন্তু তারা কন্টিনিউয়াস ইসরায়েলের এগেনস্টে প্রেশার ক্রিয়েট করতেছে। এবং বাস্তবতা যেটা সেটা হচ্ছে অ্যাজ অফ টুডে কোনো আরব রাষ্ট্র একমাত্র ইরান ছাড়া বাকিরা কিন্তু অ্যাক্টিভলি আর কেউ প্যালেস্টাইনকে হেল্প করতেছে না। ঠিক আছে? সো এখন বুঝতেছেন যে কেন ইরানকে আসলে ঠেকানো দরকার ছিল ইসরায়েলের। তো ইসরায়েল দেখলো যে সব তো ঠান্ডা করে ফেলছিলাম ইব্রাহিম অ্যাকর্ড দিয়ে, খালি ইরান ঠান্ডা করা যাচ্ছিল না। তো ইরানকে ঠান্ডা করা এই কারণে জরুরি, কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান একটা হুমকি। ঠিক আছে? আর ইসরায়েলকে ওখানে বাঁচায় রাখাটা পশ্চিমা স্বার্থের জন্য জরুরি। সুতরাং ইসরায়েলকে যদি বজায় রাখতে হয় তাহলে ইরানকে ধ্বংস করতে হবে। এই কারণে ধরেন ইরানের উপরে আগে থেকেই পরিকল্পনা করছে অ্যাটাক করার। এখন যেই প্রেসক্রিপশনটা অথবা যেই রেসিপিটা সাদ্দামের ক্ষেত্রে কাজে লাগলো, যেই রেসিপিটা গাদ্দাফির ক্ষেত্রে কাজে লাগলো, সেই একই রেসিপিটা এবার আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে কাজে লাগলো না বলে মনে হচ্ছে। এটার কি কারণ? এটার মূল কারণ দুইটা। 1 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে পার্সিয়ান লিগেসি। পার্সিয়ান লিগেসিটা কি? অনেকেই মনে করে যে ইরান আর ইরাক মনে হয় দুই ভাই, মানে জন্মের পর থেকেই দুই ভাই একসাথে ছিল। ব্যাপার কিন্তু আসলে ওই রকম না। এটা কি নামের কারণে মনে হয় হয়তো? মেবি। কারণ ইরান আগে থেকেই পার্সিয়ান সভ্যতা থেকে একটা স্বাধীন দেশ, এবং এই বাগদাদ একসময় ইরানের আন্ডারেই ছিল। ঠিক আছে? বসরা, বাগদাদ এগুলো সব ইরানিয়ান পার্সিয়ান ইয়াতে ছিল। এখন ইরানের আপনি যদি সভ্যতার কথা চিন্তা করেন, শুরুটা যদি ধরেন সাইরাস দ্য গ্রেটের সময় থেকে, তারপরে তারা কি হইলো, আলেকজান্ডার এসে ইনভেট করলো, তার মানে ইরানিয়ানরা
পার্সিয়ানরা আলেকজান্ডারকে ঠেকানোর অভিজ্ঞতা আছে তাদের। তারপরে আসলে হচ্ছে ধরেন ইসলামিক ইনভেশন। ইসলামিক ইনভেশন মানে হচ্ছে ইরানের সাথে কিন্তু আমাদের খালিদ বিন ওয়ালিদে যুদ্ধ করছে। বাট ওই জায়গায় যেটা হয়েছে যে ইসলাম যেহেতু রাষ্ট্র দখল করতে যায় নাই, ধর্মগত কারণে ওখানে ছিল এবং ধর্ম অ্যাকসেপ্টেড হয়েছে ওদের ওখানে। তো 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরাক আর ইরান যুদ্ধ করলো সাদ্দাম মিলে, এবং এই যুদ্ধে প্রায় 2 লাখ ইরানি মারা গেছে ইরাকের কেমিক্যাল অ্যাটাকের কারণে। এবং ইরান তখন আরও ক্লোজ একটা কান্ট্রি ছিল, তখন ইভেন রাশিয়া তারপর অন্যান্য কান্ট্রি যারা আছে তারাও ইরানের এগেনস্টেই যুদ্ধ করছে, এবং যুদ্ধ করছে মানে হচ্ছে তারা ইরাককে সহায়তা করছে। তা 8 বছর পরে ওই যুদ্ধ শেষ হয়েছে। এখন ইরানের ভেতরে ওই শক্তিটা আস্তে আস্তে এভাবে গড়ে উঠছে, ঠিক আছে। এবং সাদ্দামের কেস এবং গাদ্দাফির কেস, তারপরে ওমর আল বশির প্রেসিডেন্ট ছিল হচ্ছে সুদানের, মুরসি মিশরের, এদের কেসগুলো দেখার পরে আমার ধারণা এটা যে ইরানিয়ানরা এই আয়াতুল্লাহ সিস্টেমটা ডেভেলপ করলো, আচ্ছা, যেখানে আপনি একজনকে মেরে ফেললে পরেও চেইনে আরও লিডারশিপ অবশিষ্ট তৈরি থাকে হবে। যারা এসে টেক ওভার করতে পারে এই জায়গায়। তো এই কারণে এই যে রেসিপিটা, আমেরিকান রেসিপি অফ মানে রেজিম চেঞ্জ, এইটা সম্ভবত এবার কাজ করলো না। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস শুধু জুড়ে দেই এখানে, না দিলে পরে এটা হবে না, যে আমেরিকার এই চাপায় দেওয়া যুদ্ধটা ধরেন আজকে এসে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ইরানের সাথে আমেরিকার যে বেইনসাফির ইতিহাস, এটা আপনি অনেক দিন ধরে, গত প্রায় ধরেন 50 বছরের উপরে, তাদের মনে করেন যে তেল বিক্রি করতে দিবে না ডলারে, তারপরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্যাংশন দিয়ে রাখছে কন্টিনিউয়াস। আপনি দেখবেন বিভিন্ন ধরনের মানে ডলার দিয়ে কুর্দিদেরকে খেপায়া দিচ্ছে, তারপরে ভিতরে বিভিন্ন ধরনের যে বসন্ত টাইপের আন্দোলন নিয়ে আসতেছে, সব করা হচ্ছে এই আমেরিকান ডলারে ওখানে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি এবং এটা ওপেনলি, আগে গোপনে হইতো, ইদানিং এটা ওপেনলি হয়, ঠিক আছে। আচ্ছা, এর ফলে আবার একটা ভালো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে ইরানের সরকার এবং জনগণ, স্পেশালি 79 সালের রেভলিউশনের পরে, 79 সালের রেভলিউশনের পর থেকে ইরান আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করলো, কারণ তারা জানতো যে আমেরিকা আজকে অথবা কালকে অ্যাটাক করবে। কারণ ওই যে আমি যেটা বললাম, পার্সিয়ান সভ্যতার অভিজ্ঞতা লব্ধ, ধরুন বাংলাদেশ যদি হইতো তাহলে তো দিল্লি চলে যেত সবাই মিলে, কিন্তু ওরা আবার যায় না, ওরা থেকে যায়। মানে ইরান জানতো যে আমেরিকা এরকম আমেরিকা অ্যাটাক করবে। এবং মজার ব্যাপার হচ্ছে এইবার গিয়ে টের পাওয়া যাচ্ছে যে ইরান কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মিসাইল, ড্রোন এগুলো পাইল আপ করছে। কারণ আজকে যে ইরান যুদ্ধ করতেছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর একমাত্র মুসলিম রাষ্ট্র যেটা আমেরিকান হেজিমনির এগেনস্টে সশস্ত্র যুদ্ধ করছে। এছাড়া আর কোন দেশ কি আছে পৃথিবীতে মুসলিম রাষ্ট্র? 57টা মুসলিম রাষ্ট্র বলে। তো এই জাতীয় জায়গাগুলোতে এসে ইরানের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আপনি চান বা না চান, ইরান গত 50 বছর ধরে অথবা 30 বছর ধরে অথবা 20 বছর ধরে জানতো যে দুইটা জিনিস জানতো। একটা জানতো যে আজকে অথবা কালকে আমেরিকা অ্যাটাক করবে, আর আরেকটা জিনিস জানতো, আমেরিকা যখন অ্যাটাক করবে তখন আসলে তাকে একলা যুদ্ধ করতে হবে। এই যে চীন, রাশিয়া, মুসলিম বিশ্ব, এরা কেউই তার পাশে তখন থাকবে না, এবং না থাকার কারণও আছে। তো এখন ইরানের যে তেল উৎপন্ন হয়, এই তেলের 1 নম্বর বায়ার হচ্ছে চায়না, ঠিক আছে। চায়নার যাতে শক্তিশালী না হয়, তাহলে উপায় কি? এই মুহূর্তে চায়না শক্তি পাচ্ছে কার মাধ্যমে? ইরানের মাধ্যমে। মানে ইরানকে যদি থামায় রাখা যায়, তাহলে চায়নাকে তেলটা দেওয়া বন্ধ করা যাবে। তাহলে কি এর পেছনে আসলে যুক্তরাষ্ট্র, আমেরিকার স্বার্থ ছিল, বা নাকি আসলে ইসরায়েলের পাতা ফাঁদে তারা পা দিল? না, এই জায়গাটায় ধরেন আমেরিকা শুধুমাত্র ইসরায়েলের পাতা ফাঁদে পা দিবে, অত বুদ্ধিমান বোধহয় আমেরিকানরা না, ঠিক আছে। ওই ইসরায়েলও তার জন্য উসিলাই মাত্র। তার মানে ওই যে বলে না যে ধ্যান জ্ঞান সব হচ্ছে রিসোর্স। আপনি একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে কোনো যুদ্ধ রিসোর্সের ক্যালকুলেশন ছাড়া হয় নাই। ইভেন ক্রুসেডের কথা অনেকে বলে যে এটা ধর্মযুদ্ধ, আসলে এটা রিসোর্সের যুদ্ধ, বুঝলেন নাই? মানে এই জেরুজালেম দখল করতেই হবে খ্রিস্টানদেরকে, এরকম তো কোনো ইয়ে ছিল না, কসম খেয়া লাগে নাই। এটার পিছনে রিসোর্স ছিল, এটার পিছনে কূটনীতি রাজনীতি যেটা ছিল সেটা রিসোর্সের পিছনে। ইভেন আপনি জেনে হয়তো অবাক হবেন, মশলার জন্য যুদ্ধ হয়েছে দীর্ঘদিন পৃথিবীতে, ঠিক আছে। সো রিসোর্স হচ্ছে মেইন ইস্যু।
আরেকটা বিষয় আপনি বলছিলেন যে ইরানে যেই লিডারশিপের যে জায়গাটা এখানে একটা চেইন বা পাইপলাইন তারা তৈরি করে রেখেছে। আমরা দেখেছি যে ইরানের সুপ্রিম লিডার বা জেনারেলদের যখন নিহত হওয়ার খবর আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখলাম, সেটা হচ্ছে তারা নিহত হওয়ার পরের দিন। কিন্তু আবার দেখলাম যে প্রথম প্রহরেই তারা জেনে গিয়েছিল যে সুপ্রিম লিডার বা প্রতিরক্ষা মন্ত্রী বা সেনাপ্রধানরা মারা গেছেন। তাহলে কার নির্দেশে এবং কিভাবে আক্রান্ত হওয়ার মাত্র আধা ঘন্টার পরেই তারা পাল্টা হামলা শুরু করেছিল? না, এটা মানে যে কোনো রাষ্ট্রে, ইভেন যে কোনো বাহিনীতেই এই জিনিসটা এভাবে দেয়া থাকে। যে যেমন ধরেন প্রধানমন্ত্রী যদি দিল্লি পালায়া যায়, তাহলে কে মানে নেক্সট প্রধানমন্ত্রী হবে, এটা কিন্তু একটা আইডিয়া দেওয়া থাকে। স্পিকার যদি রাষ্ট্রপতি যদি না থাকে, তাহলে শপথ কে পড়াবে, এটা দেয়া থাকে, এটা সিস্টেমে দেওয়া থাকে। তো একই রকমভাবে ইরানের ক্ষেত্রে, ইরান ধরেন গত বছর একবার আক্রান্ত হয়েছে, এবং এই বছরও কিন্তু আক্রমণ, এই চোরাগুপ্তা আক্রমণ হয় নাই। আমেরিকান জাহাজ আসছে, বসছে, ওরা রেডি হয়েছে, টাইম দিছে, আলোচনা হচ্ছে, নিউক্লিয়ার আলোচনা, তারপরে অ্যাটাক হয়েছে। সো তারা এই যথেষ্ট সময় পাইছে যে পরবর্তী লেয়ার অফ লিডারশিপ। আমার তো মনে হয় ইরানের মতো কান্ট্রিতে অ্যাটলিস্ট 5 লেয়ার অফ লিডারশিপ রেডি রাখা উচিত। যে প্রথম লেয়ার তো মনে করেন যে মারা গেছে প্রথম ইয়েতে, এখন ধরেন রেজিম তো চেঞ্জ হয় নাই এখনও, তার মানে আপনি ধরে রাখতে পারেন যে আরও 6 সপ্তাহ, 2 সপ্তাহ গেছে, আর ধরেন 6 সপ্তাহ যুদ্ধ চলবে, ঠিক আছে? তো আরও 6 সপ্তাহ, মানে ধরেন মিড এপ্রিল পর্যন্ত আপনি এই যুদ্ধ চলবে, আপনি ধরে রাখতে পারেন, ঠিক আছে? যুদ্ধ তো চলতেছেই, মানে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যেটা আছে, ছোট ছোট খুটখাট খুটখাট কিন্তু তো আমেরিকা তো চলে। ঘোষণা দিয়েছে এটি প্রয়োজন হলে সারা জীবন চালিয়ে যাবে, এবং ইসরায়েলও বলেছে আমাদের দীর্ঘ সময় এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। শোনেন, সমর বিজ্ঞানের ভাষায় একটা কথা বলে যে এই যুদ্ধের যে ট্যাকটিক্স আছে, এটা নিয়ে মানে আলোচনা করে হচ্ছে যারা অ্যামেচার, ঠিক আছে? যারা প্রফেশনাল, এক্সপার্ট যারা, গুরু যারা, তারা আলোচনা করে লজিস্টিক নিয়ে। আমেরিকার সাধ্য আছে এই যুদ্ধ মনে করেন যে 6 মাস চালানোর এই রেটে। আচ্ছা, এবার তাহলে এই জায়গাটায় আমি বলি যে মিস্টার শিয়ানের প্রেডিকশনটা বলি, প্রফেসর শিয়ান, উনি, আমি ঠিক জানি না, মেবি হি ইজ তাইওয়ানিজ অর চাইনিজ একটা প্রফেসর। তো প্রেডিক্টিভ হিস্ট্রি নামে তার একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওখানে উনি ইয়ে করে, প্রেডিকশন দেয় যে সামনে কী হতে যাচ্ছে। 2024 সালে উনি 3টা প্রেডিকশন দিছিল। 1 নম্বর প্রেডিকশন হচ্ছে ট্রাম্প আবার জিতবে। 2 নম্বর প্রেডিকশন দিছিল ট্রাম্প ইরান আক্রমণ করবে। আর 3 নম্বর প্রেডিকশন দিছিল হচ্ছে আমেরিকা ইরানের কাছে হারবে এবার। 2টা তো অলরেডি ট্রু, ট্রু। 3 নম্বরটা বাকি আছে। আচ্ছা, তো তাকে আমি দেখতেছিলাম যে এবার তাকে সিএনএন, বিবিসি এরা মানে বড় বড় সংবাদ এবার তার ব্যাপারে ঘুম ভাঙছে। তাড়াতাড়ি ডাকরে, ওরা ডাকছে, ডেকে জিজ্ঞেস করছে, বাবা তোমার তো আগের 2টা মিলছে, ওই লাস্টেরটার ব্যাপারে এখন কী হবে? তো বলে হ্যাঁ, আমেরিকা এটাই হারবে। হবে। তো বলে তাহলে কী হিসাব তোমার? আচ্ছা, তার হিসাবটা হচ্ছে লজিস্টিক্সের হিসাব। সে যেটা বলতেছে যে ধরেন একটা ইরানিয়ান যে ক্ষেপণাস্ত্র, এটার দাম $50,000। সম্প্রতি দেখা গেছে এরকম একটা ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর জন্য 11টা ওই মিসাইল ছুটছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। তারপরেও ওইটা মানে ওইটাকে আর ধরতে পারে নাই, ওটা হিট করছে। এবং আবার এই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর আপনি দেখেছেন কিনা যে ইরান ছবি এঁকে রেখেছিল বিমানের। ওটা আসছে 3D ওটাতে, যদিও ওইটা আমি একটু কনফিউজ, আই এম নট সত্য শিওর কিনা। এটা সত্য কিনা, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমি ফেসবুকের ছবিতে যদি দেখে বুঝি এটা 3D পেইন্টিং, তাইলে মনে করেন যে ড্রোন থেকে কেন বোঝা যাবে না? আই এম এ ট্রেন্ড, মনে করেন যে আপনি আকাশ থেকে যে ছবিটা আছে এটা কীভাবে অ্যানালাইসিস করতে হয়, মানে আমি যেহেতু আর্টিলারি অফিসার, আমি এটার উপর ট্রেনিং প্রাপ্ত। এই ভুল হওয়ার কথা এটা না। হওয়ার কথা না। আচ্ছা, যেটাতে আসতেছিলাম এবার, যে একটা ইরানি ড্রোন, সেটাকে ঠেকানোর জন্য 11টা মিসাইল দেওয়া হচ্ছে, সরি ইরানি মিসাইলকে। তো ইরানি মিসাইলটার দাম কত? $50,000। $50,000। আর এই যে 11টা মারলো, এক একটার দাম হচ্ছে $1,000,000। তাহলে $50,000 একটা মিসাইল ঠেকানোর জন্য $11,000,000 খরচ হইল এই জায়গায়, তাই না? তো এই খরচের টাকা তো সৌদি আরবরা দেয় আমেরিকাকে, গালফ কান্ট্রিগুলো মিলে তাকে এই টাকাটা দেয়। তো এটারও তো শেষ কতদিন আছে। দিবে এটা? আচ্ছা, এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, খুব চমৎকার একটা জায়গায় আপনি হিট করছেন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে 11টা মিসাইল খরচ হলো, কমে গেল না? তো
আপনি একটা মিসাইল ফায়ার করতে জাস্ট এ ম্যাটার অফ এ পুশ অফ এ বাটন, বাট একটা মিসাইল বানাইতে তো টাইম লাগে, তাই না? তো আপনি যখন ধামধাম করে 11টা 12টা করে খরচ করে মারতেছেন, আপনার স্টক কমতেছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড আমি কেন বললাম যে ট্যাকটিক্স এবং লজিস্টিক্স বসরা বোঝে ওইটা, যে এটা কমে আসতেছে। অনেকেই চিন্তা করে যে মানে যেদিন ট্রাম্পের মানে মন চাবে সেই দিন অ্যাটাক শুরু হবে। নো নো, যেদিন স্টক পাইল রেডি হবে সেদিন অ্যাটাক শুরু হবে। আমি আপনি চাইলেই এই টকশো করতে পারতাম যতক্ষণ মধ্যে ক্যামেরা রেডি না হইতো। টেকনিক্যাল ব্যাপার আছে। দ্যাটস এ টেকনিক্যাল ইস্যু। সো অনেকেই এটা বুঝতে চায় না যে যুদ্ধ যে শুরু হয় কখন শুরু হয়। তারা কিন্তু দেখবেন যে এই দুই যোদ্ধা মিলে গলা ফাটায় একজন আরেকজনের বিরুদ্ধে ওই বিবৃতি দেয়। যুদ্ধ শুরু হচ্ছে যখন লজিস্টিকের প্রধান যে আছে সে যখন বলবে বস রেডি, এখন আপনি ফায়ার চাইলে করতে পারবেন, তখন গিয়ে যুদ্ধ শুরু হয়। আচ্ছা, যুদ্ধ শেষ হয় কখন? যখন সব যখন লজিস্টিকের প্রধান বলবে যে বস আপনি এখন আমার জবাই করে ফেললেও আর একটা অ্যামুনিশন মানে মিসাইলও দিতে পারবো না, মিসাইলের স্টক শেষ। ঠিক আছে, এখন আপনি বুঝবেন যুদ্ধবিরতি কেন হয়। আচ্ছা, কারণ স্টক শেষ হয়ে গেছে, স্টক তো আবার আনতে হবে। এই জন্য দেখবেন সাদা পতাকা তুলে তুলে বলে যে যুদ্ধবিরতি করি। না গেট মি? আচ্ছা, তো আমেরিকা যে বলতেছে যে ও অনন্তকাল যুদ্ধ করবে এখানে, ওইটা ওর পক্ষে সম্ভব না, কারণ ওর ইকোনমি সাপোর্ট দিবে না। 2 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে এই যুদ্ধ তো সে কংগ্রেসের সাথে কথা বলেই শুরু করে নেই। তো অলরেডি সে ইমপিচড হওয়ার ধান্দায় পড়ে আছে। কার রেজিম যে কে চেঞ্জ করে ফেলতেছে আল্লাহ মালুম। মানে এবার হয়তো আপনি দেখবেন যে মানে আসছিল খামেনি রেজিম চেঞ্জ করতে, নিজের রেজিম চেঞ্জ হয়ে গেছে, কারণ মিড টার্ম ইলেকশন এই নভেম্বরে। আচ্ছা, নভেম্বরে মিড টার্ম ইলেকশনের জন্য খরচ আছে, প্রিপারেশন আছে। প্রিপারেশন আছে। এই প্রিপারেশনের জন্য টাকা দরকার ছিল, সেই টাকা ইসরায়েল দিবে বলছিল, সেই জন্যই তো ইসরায়েলের পক্ষে যুদ্ধটা করতে আসছিল। আইসা তো এখন ফেসে গেছে সে এক। তো এখন এই লজিস্টিশিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আমেরিকার পক্ষে এই যুদ্ধ আর 6 থেকে 8 সপ্তাহের বেশি চালানোটা প্র্যাকটিক্যালি পসিবল না। ঠিক আছে, কিন্তু এই 6 থেকে 8 সপ্তাহে সে কিন্তু মোটামুটি মানে এই বিমান আক্রমণের মাধ্যমে ইরানকে ছাতু বানায় ফেলবে। এখন প্রশ্ন আসে যে মানে যেই ক্ষয়ক্ষতিটা আসলে ইরানের হলো এটা নিশ্চয়ই অনেক বেশি অনেক বেশি। ইসরায়েলের তুলনায়, কিন্তু ইরান এই সাহসটা কিভাবে পেল যে তারা এই ক্ষয়ক্ষতির মধ্য দিয়েও আমেরিকা এবং ইসরায়েলের যতটুকু ক্ষতি করেছে বা ভবিষ্যতে করবে, যে আপনি বলছিলেন না 2-3 সপ্তাহ হয়তো বা চালিয়ে যেতে পারবে, এই সাহসটা তারা কিভাবে পেল? আপনি যদি কাউকে মনে করেন যে চারদিক থেকে ঘিরে ফেলেন, মানে আজ থেকে 2500 বছর আগে দ্য আর্ট অফ ওয়ার নামে একটা বই সঞ্জু লিখে গেছিলেন। তো ওই বইয়ের উপরে আমার একটা কমেন্ট্রি আছে। আমার যারা দর্শক আছেন, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তারা এই বইটার কারণে আমাকে চেনে অনেকে। ওই বইয়ে উনি একটু মজার কথা বলছিলেন, সেটা হচ্ছে তোমার শত্রুকে যখন তুমি আটকাবা তখন একটা দিক খোলা রাখবা যাতে ও পালানোর চান্স পায়। আদারওয়াইজ যেটা হবে যে ও তখন জানের মায়ায় এমন যুদ্ধ শুরু করবে, তোমার ক্ষতি অনেক বেশি হবে। তুমি হয়তো জিতবা, বাট তোমার ক্ষতি অনেক বেশি হবে। পালাবার যেহেতু পথ নাই, সারেন্ডারের পথ যেহেতু নেই। ইরানের বাস্তবতা হচ্ছে নাম্বার 1, সে যদি এখন সে কি এখন সারেন্ডার করবে? আচ্ছা, সারেন্ডার করলে পরে ওই যে দেখবেন পাগল একটা আছে না শাহরেজে পাহলাভি, ওরে দিয়ে 2 দিন পর পর দেখবেন এখন বিবৃতি দেওয়ায় যে সবাই আমার ছায়াতলে আসো, এই সেই। তো ইরানের জনগণ তো দেখছে লিবিয়ার কি অবস্থা, ইরানের জনগণ তো দেখছে ইরাকের কি অবস্থা, তারা মনে হয় না আর আগ্রহী। 1, 2 নম্বর হচ্ছে আপনি তো ইরান আজকে যদি নাকে ঘর দিয়েও সারেন্ডার করে, আপনি তো ইরানকে ছাড়বেন না। ইরানের যা আছে আপনি সব একদম মানে শেষ করে ফেলবেন, হয়তো ইরানকে ভাগাভাগ করে ফেলবেন। সুতরাং ইরানের আর কোনো উপায় নেই। সো ইরানের জন্য আপনি কোনো অপশন ওপেন রাখেন নাই, বাধ্য হয়ে ইরান এখন অল আউট অ্যাকশানে গেছে। কোন অ্যাকশানে গেল? ইরানেরও তো মানে একই ঘটনা। আপনি প্রতিদিন যদি 100 থেকে 150 মিসাইল খরচ করেন, আপনি কয়দিন যুদ্ধ চালাতে পারবেন? আপনার তো প্রোডাকশন নাই, কারণ আপনাকে এটা বুঝতে হবে, সাপ্লাই চেইনটা বুঝতে হবে। মিসাইল বানাইতে তো আপনার মশলা লাগে, এই মশলা আমদানি করতে হয়, এটা সব তো আর ইরানের উৎপন্ন হয় না। আপনার তো এখন আমদানি রপ্তানি সব বন্ধ, হরমুজ তো আপনি নিজেই বন্ধ করে দিয়ে রাখছেন। প্লেনে করে তো আসতে পারতেছে না, কারণ সব দিক দিকে তো আর্মির লোকরা বসে আছে, ইউএস আর্মির। সো ওর হাতে এখন স্টক আছে। তো দুইজনেরই দেখেন স্টকের উপরে যুদ্ধ চলতেছে, স্টক কমতেছে দুইজনেরই আস্তে আস্তে। আচ্ছা,
আমেরিকার সমস্যা হচ্ছে যে ওর স্টক তাড়াতাড়ি শেষ হবে, কারণ তাকে তো আসলে রেজাল্ট বের করে নিয়ে যেতে হবে এখান থেকে। ইরানের ওই সমস্যাটা নাই। ইরান এখন ধরেন খেলবে, যেহেতু নাটাই তার হাতে, সে এখন খেলবে। সে দেখবেন যে এখন চারপাশে যে অন্যান্য আমেরিকান বেসগুলো আছে এগুলোতে অলরেডি হামলা করছে। আচ্ছা, এরপরে সে কী করবে? দুবাই এবং সৌদি আরব এই দুইজনের একিলিস হিল আছে একটা, যে সৌদি আরব আর দুবাইয়ের একিলিস হিল কোনটা? সেটা হচ্ছে তাদের নিজস্ব পানির উৎস নাই। তারা কি করে? সমুদ্রের পানি থেকে পরিশোধিত পানি আনে। এখন $5,000 দুইটা ড্রোন মারলে পরে দুইটা পরিশোধিত টাকা শেষ। মানে পানি পরিশোধনাগারের জন্য কেউ এয়ার ডিফেন্স বসায় নাই, অ্যাটলিস্ট ওরা এখনো বসায় নাই। এবং বিলিভ ইন মি, আমি বলতেছি না, এটা গবেষকরা বলতেছে, যদি দুবাই এবং সৌদি আরবের যে পানি শোধনাগার আছে এইটা যদি ইরান আজকে ধ্বংস করে দেয়, 14 দিন পরে পানি না খেয়ে মারা যাবে ওরা। সুতরাং এখন মানে সৌদি আরব পাগলের মতো, দুবাই এবং সৌদি আরব মিলে আমেরিকার বলতেছে তোমার পাগল কোথায় নিবা নাও, বাট ইরানটা আর খাবে না। আচ্ছা, আপনি এয়ার ডিফেন্সের কথা বলছিলেন। আমরা জানি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এয়ার ডিফেন্স বেশ শক্তিশালী। আমেরিকা ভাড়ায় দেয় আর কি। হ্যাঁ, তো যেমন সেখানে আমি যেটা বললাম, মজা করে বললাম, বাট বাস্তবতা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত যে আছে তার পুরো এয়ার ডিফেন্সটা আমেরিকান আর্মি ভাড়ায় দেয়। কিন্তু তারপরে আমরা দেখছি যে ইরান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। তাহলে কি এই এয়ার ডিফেন্স ফাঁকি দিয়ে আসলে হামলা চালানোর মতো সক্ষমতা ইরানের আছে কিনা? হ্যাঁ, এটা এটা সবারই আছে। ধরেন আপনি একটা এটা অনেকটা ব্যাপারটা আপনার কেমনে বোঝাবো? আচ্ছা, একটা তীর আসবে, এটা ঠেকানোর জন্য আপনার হাতে একটা ঢাল আছে, ঠিক আছে? তো আপনি যখন জানেন যে এদিক দিয়ে তীরটা আসতেছে, আপনি এটাকে ঠেকাইতে পারলেন। বাট একসাথে যখন 10টা তীর আসবে 10 দিক থেকে, তখন তো দুইটা আপনার গায়ে লাগবেই। আচ্ছা, এই পুরো সিস্টেমটা এভাবেই কাজ করে। আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু বলেছিলেন যে হামলা করে ইরানের শীর্ষ নেতৃত্বকে যখন তারা হত্যা করেছে, এরপরে ইরানি যে জনগণ রাস্তায় নামবে, তারা হচ্ছে বাকি যে কাজটুকু তারা করবে। রেজিম চেঞ্জের যদি চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সেই না, দুই ধরনের ঘটনাই ঘটছে এই জায়গায়। হ্যাঁ, একটা হচ্ছে যে যখন আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, তখন কিছু কিছু ছোট ছোট শহর আছে যেসব জায়গায় আনন্দ ফুর্তি হয়েছে, ঠিক আছে? স্পেশালি ধরেন লস অ্যাঞ্জেলস, লন্ডন, এইসব জায়গায় যেসব জায়গায় ধরেন এই যে মাইগ্রেটেড ইরানিয়ানরা আছে তারাও আনন্দ উচ্ছ্বাস করছে। এবং এর একটা বাইরে মাইগ্রেটেড যারা আছে তাদের ভিতরে যারা আনন্দ করতেছে তারা হচ্ছে ওই যে শাহরেজা পেহলেভির সময় যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি যে তারা সরকারের পক্ষে অবস্থান নিয়েছে বেশিরভাগ। ওটা আসতেছি, সরকারের পক্ষে যে অংশটা আছে ওইটা একটা অংশ যারা বাইরে বসবাস করে, সো ওরা আনন্দ পাচ্ছে। আর দেশের ভিতরে যারা আছে এদের ভিতরে কিছু আছে, ধরেন সব দেশেই তো দেখবেন কিছু ওই যে আল্ট্রা মডার্নিস্ট থাকে না, তাদের কোনো কিছু ভাল লাগে না এই জায়গায়। মনে হয় যে মানে ধর্মটা খারাপ, রাষ্ট্রটা খারাপ, তাদের কাছে সমকামিতা অনেক বেশি মানে আকর্ষণীয় মনে হয়। যদিও মাথায় ওদের এটা কাজ করে না যে সবাই যদি সমকামী হয়ে যায় তাহলে সভ্যতা টিকবে কেমনে। সো এই জাতীয় লোকজন কিছু কিন্তু ইরানেও আছে। সো এরা হচ্ছে ধরেন মানে আয়াতুল্লাহ খামেনি অথবা রেজিম চেঞ্জের ব্যাপারে খুশি হচ্ছিল। বাট মোস্ট অফ দ্য ইরানিয়ানস যারা আছে তারা কিন্তু এখনও রেজলিউট, কারণ তারা এইটা টের পাইছে যে আপনি একবার আমেরিকার হাতে যদি আত্মসমর্পণ করেন তাহলে শেষ, পার্সিয়ান সভ্যতা শেষ করে দিবে ওরা। আরেকটা বিষয় হচ্ছে যে বিনা উস্কানিতে যে হামলাটি হলো, সেজন্য আসলে অনেকেই বলেন যে ইসরায়েল এবং আমেরিকা যে অন্যায়টি করেছে, জাতিসংঘ এখন কোথায়? জাতিসংঘ কিছু বলছে না কেন? তাহলে কি এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে গাজার প্রশ্নে জাতিসংঘের যে ভূমিকা সেটা নিয়ে অনেক সময় জাতিসংঘের ব্যাপারে তো জাতিসংঘের মহাসচিব নিজেই মজার একটা কথা বলছে, কথাটাই আসতেছি তার আগে। প্রথম কথা হচ্ছে আমেরিকা ওদের যে যুদ্ধটা, এটা এবারের যুদ্ধ এটা অসাংবিধানিক যুদ্ধ, কারণ কংগ্রেসের পারমিশন নেয় নাই এবং আজকে সম্ভবত একটা হিয়ারিং চলতেছে, এটা রেজাল্ট কিছু একটা আসবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমেরিকার একজন রিটায়ার্ড মেজর জেনারেল ইটন, উনি বলছে যে আমি এখনও বুঝতেছি না যে আমেরিকা ইরানে কেন আক্রমণ করতেছে, কারণ ইরানে আক্রমণ করার আসলে সামরিক কোনো কারণ নেই আমেরিকার, ঠিক আছে? দুইটা। এবার সে জাতিসংঘের প্রসঙ্গে, জাতিসংঘের মহাসচিব মহামান্য অ্যান্টোনিও গুটারেস বলছে যে জাতিসংঘ যেন এই মুহূর্তে পুরুষের স্তনে পরিণত হয়েছে, যেটার আসলে কোনো কাজ নেই। আমি না, উনি বলছে, ঠিক আছে? তো জাতিসংঘের উপরে আশা না করাই ভালো।
দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, জাতিসংঘের 26% বাজেট দেয় আমেরিকা। তো যেই মুনিব মনে করেন যে মাংস খাওয়ায়, কুকুর কখনো সেই মুনিবরে কামড়াবে এটা আপনি আশা করেন? আমরা তো ইরানের যে যুদ্ধ চলছে সেখানে আমরা জানি যে মধ্যপ্রাচ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু হুরমুজ প্রণালী বন্ধ, এখানে জ্বালানির বড় একটা যোগান ওখান দিয়ে আসে, যেহেতু এখান থেকে ওইটাই পথ হিসেবে ব্যবহার করা হয়। এই যুদ্ধের ফলে বাংলাদেশের উপরে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা, যদি পড়ে সেটি কি? আচ্ছা, বাংলাদেশে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে। নাম্বার ওয়ান হচ্ছে, দেখেন, দুইটা পারমাণবিক পরাশক্তি মিলে একটা মুসলিম রাষ্ট্র ইরানকে আক্রমণ করছে এবং আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেলছে। আয়াতুল্লাহ খোমেনি কোনো চোর ছিল না, খুনি ছিল না, উনি কোনো ধরেন চোরাগুপ্তা হামলা করে ডাকাত ছিল না, ওনার এগেনস্টে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ কেউ করতে পারবে না। ওই লোকটা মারা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী করলো? তারা নিন্দা জানাইলো ইরানের। ঠিক আছে? কেন? এটা নিয়ে সমালোচনা হয়েছে। এবং এটা নিয়ে ওই যে নুরুল কবির সাহেব, যিনি সিনিয়র সাংবাদিক, উনি বললো যে এটা কি, ইভেন ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্রে ইসরায়েল এবং আমেরিকার নামই নেয় নাই তারা। ঠিক আছে? তো এই হচ্ছে বাংলাদেশের সরকার। মানে সব তো আর ইউনিট সরকার হবে না, এটা আমরা বুঝতে হবে। পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক ধরনের দুর্বলতা থাকে। এই যে এই দুর্বলতাটা আপনি এখানে দেখতে পারেন। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বাংলাদেশের মানুষ ওই যে সরকারের কয়েকজন বাদে বাকি যারা আছে তারা আসলে ইরানের প্রতি প্রচণ্ড রকমের দুর্বলতা তাদের আছে। এটা বহিঃপ্রকাশ আমরা করছি, বাট সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। ধরেন আমেরিকার কূটনৈতিক ব্যাপার থাকে, ডলারের রাজনীতির ব্যাপার আছে, রিজার্ভ জব্দ হয়ে যাবে ওই ভয় আছে, আমেরিকার নাম নিলে পরে দাঁত পড়ে যাবে এরকম ভয় আছে। সো ওগুলো বাদ দিলাম। এবার আসি হচ্ছে ইম্প্যাক্টের ব্যাপার, আপনি যেটা বলুন। নাম্বার ওয়ান ইম্প্যাক্ট যেটা, সেটা হচ্ছে হরমুজ বন্ধ হয়ে যাওয়ার কারণে হরমুজের মাধ্যমে যে তেল আসে, এই তেলের প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ কিন্তু কাতার থেকে এলএনজি আমদানি করতো। তো এলএনজি প্ল্যান্টে যেহেতু আক্রমণ হয়েছে, এই মুহূর্তে এলএনজি উৎপাদন বন্ধ, এক। দ্বিতীয়ত হরমুজ বন্ধ থাকার কারণে এলএনজি আসাও বন্ধ। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের রিপোর্ট যদি আপনি দেখেন, তাহলে 15 থেকে 28 দিনের রিজার্ভ আছে আমাদের। সেটি পরিশোধিত অপরিশোধিত মিলে না, শুধু পরিশোধিত। অপরিশোধিত যদি ধরেন তাহলে পাইপলাইনে যেটা আছে, তাহলে আপনি হয়তো ধরেন মিড এপ্রিল পর্যন্ত ধরতে পারবেন। ঠিক আছে? মিড এপ্রিলে একটু বেশি পাবেন আপনি। তো এই হচ্ছে আপনার রিজার্ভ আছে। তাহলে এর ভেতরে এটা একটা বড় সমস্যা, যেটা আমাদের জ্বালানি তেলের দামে একটা প্রভাব পড়বে। অলরেডি আমি জানি না পডকাস্টে বললে পরে এটার ইফেক্ট আরও বেশি হয়তো হবে। আমি গতকালকে দেখলাম যে অনেক পেট্রোল পাম্পের সামনে লাইন পড়ে গেছে। দাম বাড়ে নাই, তারপরে লাইন পড়ে গেছে। এখন সবাই ধরেন বালতি বালতি তেল নিয়ে ঘরে রেখে দিবে। ঠিক আছে? আরেক ক্রাইসিস। আপনি দেখবেন যে নতুন নতুন গাড়ির ব্যবসায়ী যারা আছে, তাদের প্রত্যেকের গ্যারেজে তো নতুন গাড়ি আছে। এক একটা গাড়িতে যদি 70 লিটার করে তেল সে ভরে রাখে, বিশাল মজুদ তৈরি করবে সে এখন। আর বাঙালি তো মনে করেন যে আপনি যদি বলেন যে কালকে কিয়ামত, আজকে সব কিনে নিয়ে আসবে, না না, আজকে কাফনের কাপড় নতুন ব্যবসা শুরু হবে, সিল্কি কাপড়ের কাপড়, কালো কাপড়ের কাপড়, এমব্রয়ডারি করা কাফনের কাপড়। উই ক্যান ডু বিজনেস অন এভরিথিং। অথচ আমাদের কি দরকার ছিল? তেলের একটা ক্রাইসিস হবে। অলরেডি আমাদের প্রধানমন্ত্রী 14টা গাড়ির জায়গায় 4টা গাড়ি নিয়ে অফিস করতেছে এখন। উনি এত সাশ্রয়ী যে উনি স্যুট পরে না, টাই পরে না, সাদা শার্ট আর খাকি কালারের প্যান্ট পরে কেটস পরে অফিস করে। তাই না? এই সাশ্রয়টা আমাদের সমাজে আনতে হবে। অ্যাটলিস্ট আমাদেরকে এইটুকু বলতে হবে যে যেই কয়দিন ইরান ক্রাইসিস চলবে, ওই কয়দিন আপনি ধরেন 1500 সিসির নিচের গাড়ি চালাতে পারবেন না রাস্তায়। অথবা ধরেন আর সহজ করে বললে যে আপনি পাবলিক বাসে যাতায়াত করতে হবে। এটি বলেছেন তো, একজন মিনিস্টার বলেছেন গত পরশুদিন, গণপরিবহন ব্যবহার করতে। এটা আরও ব্যাপক প্রচারণা করতে হবে, কারণ আমাদের অভ্যাসে আনতে হবে এটা। এখন আমাদের মন্ত্রীরা তো কথা বললে পরে জনগণ ঘাড়াঘাটামি করে, কারণ বলতেছে চাঁদা নাকি চাঁদা না, এটা সমঝোতায় দিলে পরে নাকি এটা চাঁদা না। বুঝেন নাই? তো এরকম কথাবার্তা তারা বলে, তো ওরা যখন একটা দুটো ভালো কথা বলে তখন লোকজন চিন্তা করে এটার পিছনে কিছু একটা আছে, আইদার এটার পিছনে খাম্বা আছে, না হয় এটার পিছনে 10% আছে, কিছু একটা সে খুঁজে বের করে। তো যাই হোক, এখন এটা গেল একটা ইম্প্যাক্ট তেলের। নেক্সট যেটা ইম্প্যাক্ট সেটা হচ্ছে যে ওখানে যখন তেল উৎপাদন বন্ধ আছে, এখন ধরেন আজকে যেই এলএনজি কোম্পানিতে অ্যাটাক হয়েছে, ওই এলএনজি কোম্পানির উৎপাদন বন্ধ আছে। ওই কোম্পানি বসায় রেখে বেতন কদিন দিবে তার শ্রমিকদেরকে? ছাঁটাই হবে। ছাঁটাই হলে পরে সবচেয়ে বেশি ছাঁটাই কোন দেশে হবে? সবচেয়ে বেশি ছাঁটাই হবে বাংলাদেশের। কারণ বাংলাদেশের শ্রমিকরা হচ্ছে সবচেয়ে অদক্ষ শ্রমিক
মধ্যপ্রাচ্যে, ঠিক আছে? মানে এটা হচ্ছে আনস্কিল্ড আর সেমি স্কিল্ড লেবারের টপে হচ্ছে বাংলাদেশ। সুতরাং এরা সবাই ছাঁটাই হবে। আচ্ছা, ছাঁটাই হলে পরে এরা কই যাবে? ফ্লাইট তো বন্ধ, তেমন ওখানে আটকা পড়বে। আচ্ছা, যখন আটক খুলে যাবে তখন কোথায় আসবে? দেশে আসবে। দেশে আসার পরে ধরেন বাংলাদেশে প্রবাসী আছে টোটাল প্রায় 2 কোটি, তার ভিতরে মধ্যপ্রাচ্যে প্রবাসী আছে অ্যারাউন্ড 80 লাখ। 80 লাখের ভিতরে যদি 10 লাখও ধরেন একসাথে হুড়মুড় করে ঢুকলো, এই 10 লাখের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে? নাই। তো মানে আল্লাহ তো অনেকদিন চালাইছে না, আল্লাহ জানে বাকিটা চালাবে কিনা। আদারওয়াইজ এরা যখন আসবে তখন কিন্তু একটা ক্রাইসিস ক্রিয়েট হবে। আর এই জায়গাটাতে এসে আমার মনে হয় যে এই দুইটা ক্রাইসিস মেইন, বাট আমি দুইটা কথা বলে শেষ করি। একটা হচ্ছে আমাদের আসলে মনে রাখতে হবে যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগছে, ইরানের সাথে ইসরায়েলের এবং আমেরিকার গত বছরের যুদ্ধ লাগলো, এই বছরের যুদ্ধ লাগলো, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ লাগছে, পাকিস্তানের সাথে এই মুহূর্তে আফগানিস্তানের যুদ্ধ চলছে। সুতরাং আমাদের চারপাশে কিন্তু যুদ্ধ লাগতেছে। তো আমি আমাদের যারা জনগণ আছে এবং আমাদের যারা সরকার আছে এবং আমাদের সরকারে যারা এই মুহূর্তে আছে তাদেরকে মানে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনাদেরও যুদ্ধ লাগবে না, এটা একেবারে অটুট বিশ্বাসে বসে থাকেন না। হয় যুদ্ধ লাগবে অথবা যুদ্ধের প্রভাব পড়বে আপনার উপরে। আমার আফসোস লাগে একটাই যে আমরা বিলিভ করে বসছি যে যুদ্ধ লাগবে না। এটা গত 15 বছরের জন্য ঠিক ছিল, যখন মনে করেন যে শেখ হাসিনা কী দিচ্ছে আমি জানি না, বাট বলছে উনি অনেক কিছু নাকি দিচ্ছে, এবং এটার বিনিময়ে ইন্ডিয়া বলছিল যে তোমার দেশে কখনো আক্রমণ পরিচালনা হইবেক না। তো এই আস্থা তো এখন আর নাই। তার মানে যে যুদ্ধ লাগতে পারে, যুদ্ধের প্রভাব আসতে পারে। এখন এই প্রিপারেশনটা আমাদের নাই। আপনি একটা হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কালকে যুদ্ধ লাগলে পরে আপনার যে জেনারেটর আছে এবং তেল আছে এটা দিয়ে আপনার আইসিইউ কয়দিন চলবে? নাই প্রিপারেশন। আপনি যদি একটা বিল্ডিংয়ে গিয়ে টিভি সেন্টারকে গিয়ে জিজ্ঞেস করেন যে যুদ্ধের সময় আপনার টিভি কীভাবে চলবে, ওই প্রিপারেশন নাই। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ধরেন হরমুজ আগামী 6 মাস খুলবে না, আপনার প্ল্যান কি? ব্যাকআপ প্ল্যান কি? নাই। ঠিক আছে? তো আমি এই জন্যই সরকার, জনগণ এবং পলিটিক্যাল পার্টি যারা আছে, কারণ পলিটিক্যাল নেতৃবৃন্দের কথা তো শুনে লোকজনরা, তাদেরকে অনুরোধ করব যে কৃচ্ছতার শুরুটা করি আমরা এখন থেকে। এর বিকল্প নাই, কারণ আমাদের দেশে তেল উৎপন্ন হয় না। সুতরাং যেই জিনিসটা আমাকে আমদানি করে টিকে থাকতে হয় সেইটার প্রতিটা ফোটার সঠিক ব্যবহার এনশিওর করাটা খুব জরুরি। এখানে অপচয় করা মানে হচ্ছে আমাদের, এবং এটা সমন্বিত কাজ। এটা অবশ্যই আপনি ধরেন এসি একটু কম ব্যবহার করেন। আপনি কল্পনা করেন এখন আপনার যখন তেলের ঘাটতি হবে তখন আপনার প্রায়োরিটি কী হবে? প্রায়োরিটি হচ্ছে আপনার ডলার কমে যাবে। ডলার আসে দুইটা মাত্র জায়গা থেকে। একটা হচ্ছে ফরেন রেমিটেন্স যেটা আছে, বাইরের যারা আমার প্রবাসী আছে তারা পাঠায়, আর একটা হচ্ছে গার্মেন্টস রেমিটেন্স। দুইটাই হুমকির মুখে। এখন গার্মেন্টস যদি আপনি চালু রাখতে না পারেন তাহলে তো হবে না। এখন যখন আপনার তেল কম আসবে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। তাহলে কম উৎপাদিত বিদ্যুৎ দিয়ে তাহলে আপনি কি আপনার এই বিয়ের আলোকসজ্জা করবেন নাকি ফ্যাক্টরিগুলোতে কারেন্ট দিবেন? এই সিদ্ধান্ত তো আমি আপনি নিব না, এটা কে নিবে? সরকার নিবে। তো সরকারকে এখন ওই জায়গাটায় উদ্যোগী হইতে হবে যে ভাই আমার এখন রেশনিংয়ে যেতে হবে। রেশনিংয়ে গেলে পরে তুমি একটু লোডশেডিংয়ের ভেতর দিয়ে যাবা আর তুমি একটু প্রায়োরিটি পাবা, এই আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ইরান রেডিও বাংলার মুখোমুখি অনুষ্ঠান থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।